মিথি কোনো উত্তর দিল না। সে আইসক্রিম মুখে নিয়েই এই সাইডে ওই সাইডে মুখ বাঁকালো। জহির দীর্ঘশ্বাস ফেললো, ফেলে বলল, দে, আমি পেরে দিই। বিথি সাথে সাথেই লাঠি ধরিয়ে দিল। এমনি তো লাঠি দিয়ে খোটাখুটি করতে করতে তার হাতের 12টা বেজে গেছে। জহির লাঠি নিল, আম পারতে পারতে বলল, আজ স্কুলে যাসনি কেন? বিথি মুখ বাঁকালো। সে আর মিথি এবার ক্লাস 10-এ, নামের মাত্র পড়া। পড়ালেখার পও এদের ভালো লাগে না, শুধু বাপ ভাইদের জন্য যাওয়া। ইচ্ছে হলে স্কুলে যায়, না হলে নেই। হাই স্কুল 2-3 গ্রাম পরে। রমেশ ভাইয়ের দায়িত্ব তাদের নিয়ে যাওয়া নিয়ে আসা। অবশ্য এই দায়িত্ব সে খুব কম সময় পায় পালন করতে, কেননা বেশিরভাগ সময় তারা বাড়িতে। মুর্শিদ অবশ্য এসব ব্যাপারে কোনো কিছু বলে না। সে ব্যস্ত আছে ছেলে খুঁজতে। বাপ দাদার নাম আছে বলে গায়ের রং কালো হলেও সম্বন্ধ আসে ভালো ভালো ঘর থেকে। ব্যাস, এখন 4 তিথি মিলেই বিয়ের সানাই শুরু। সে মুখ বাঁকিয়েই বলল, আপনার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? দিলে সমস্যা কি? ওরে বাবারে, হনটা কি আপনি শুনি? সেটা তুই ঠিক কর, তাহলেই তো হয়ে যায়। সেটার জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে, কেননা মিথির চেয়ে আমি মাস 1.5-এর বড়, তাই বিয়ে হলে হবে আমার আগে। তাই আপনার এই মাস 1.5-এর বড় আপার জন্য আর একটু ধৈর্য ধরেন। জহির হেসে ফেললো, হেসে মিথির দিকে তাকালো। সে এখন ব্যস্ত তার জিভ নিয়ে। লাল রঙের আইসক্রিম খেয়েছে, জিভ লাল কতটুকু হয়েছে দেখার চেষ্টা করছে। সে হেসে প্রায় ফিস ফিস করে বলল, বড় আপা হবি কেন রে গাধি, বউ হয়ে যা। বিথি অবশ্য শুনল না। বেশ কয়েকটা আম পড়েছে, সে সেগুলো কুড়াতে ব্যস্ত। জহির কিছুক্ষণ নিশ্চুপ সেই দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আরো লাগবে? না। আজাদ ভাই নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছে? হ্যাঁ। হঠাৎ? বিথি আম কুড়িয়ে ভ্রু কুচকে তাকালো, তাকিয়ে বলল, আমার ভাই হঠাৎ করুক বা 10 গ্রাম জানিয়ে করুক, তাতে আপনার কি? না, এমনি। বিথি ভেঙচি কাটলো, কেটে কেটে চলে যেতে নিল। জহির ডাকলো, বিথি। বিথি দাঁড়ালো না, যেতে যেতে পিছন ফিরে একটা আম ছুঁড়ে মারলো। জহির সাথে সাথে ক্যাচ করে ধরলো। ধরতেই মিথি এগিয়ে গেল, মুখকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত বাঁকিয়ে বলল, আপনার কলিজার তারিফ না করে পারছে না জাহির ভাই। অবশ্যই কলিজা বললেও কম হয়ে যাবে। পাটা পাটা, বুকের পাটা, একেবারে পা থেকে গলা পর্যন্ত আপনার বুকের পাটা। জহির হাসলো, দুটোরই নাট বল্টু ঢিলা। সে হেসেই বলল, কেন? আমরা বিষধর সাপ দেখলেই দৌড়ে পালাই, আপনি গলায় পেঁচানোর জন্য ওত পেতে বসে আছেন তাই। জহির বড় একটা শ্বাস ফেলে বলল, তোর মাথায় যতটুকু বুদ্ধি তার সিকি ভাগ তোর মাস 1.5-এর বড় বোনের মাথায় থাকলে আমার খুব সুবিধা হতো। ইস, এসেছে আমার সুবিধাবাদী। আল্লাহ এত বড় কলিজা দিয়েছে, মুখ দিতে ভুলে গেছেনি? সে সুযোগ কই? মিথি জহিরের হাত থেকে আম টেনে নিল, নিয়ে মুখ বাঁকিয়ে যেতে যেতে বলল, ছ্যাঁকা খাবেন গো জহির ভাই, বিরাট সাইজের একটা ছ্যাঁকা খাবেন। ছেলে খোঁজা হচ্ছে, সুযোগ টুযোগ সাইডে রেখে বাপরে গিয়ে ধরেন, তা না হলে পাখি ফুরুত। এ পাখি প্রেমে মজবে না। আন্তারা রাতে ভাত খেলো এই এতটুকু, জ্বর গেলেও মুখে স্বাদ নেই, তাছাড়া ইচ্ছেও নেই। তার খাওয়া দেখে মুর্শিদা ধমকে বলল, ভাত না খেলে শক্তি পাবে কই থিকা? বেশি করে ভাত নাও, নাকি আমের নার মতো সারা জীবন কুকাইতে কুকাইতে যাইতে চাও? আন্তারা কিছু বলল না। শবনম আস্তে করে বলল, থাক মা, সবে জ্বর গেছে তো, ধীরে ধীরে খেতে পারবো। মুর্শিদা বিরক্ত মুখে তাকালো। এই বাড়িতে খাবার বৈঠক বসে 2 বার, একবার ছেলেরা, তারপর মেয়েরা। এখন বলতে গেলে সব মেয়েরাই খাবার ঘরে। শবনমের কথা শুনে বিথি তেজের সাথে বলল, তুমি এত পটর পটর করো কে? নাকি জালের জন্য দরদ বায়া সারিয়া পড়তাছে? শবনম দীর্ঘশ্বাস ফেলল, তবে আর কিছু বলল না। তার খাওয়া শেষ, সে সবকিছু গোছাবে তখনই আসাদের গলা পাওয়া গেল। রুমের জগে পানি নেই। সে দৌড়ে গেল। এই লোক যতক্ষণ বাড়িতে থাকে শবনমের দৌড়াতে দৌড়াতে যান বের হয়ে যায়। মুর্শিদা বিরক্ত মুখ নিয়ে খাবারে মন দিল। একটা বউও যদি মনের মতো আসে। এজন্যই বলে জাতের মেয়ে কালো ও ভালো, তারা দেখছে রূপ, গুণ আর থাকবো কই থিকা? জামাই আনার আগে কি কি লাগবো সব গুছাইয়া রাখবো তা না, দিন ভরে টই টই করে শুধু ঘোরা। আর আমাকে শাশুড়ি রাত ছাড়া চুলার কাছ থেকে উঠতে দিত না, তবুও মুখ ফোটানোর আগে সব হাজির করতাম। আর এরা এত আরামায়েশ কইরাও জামাইয়ের খেদমত করার সময় পায় না। আন্তারা খাবার পর রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যার পর আজাদ এসেছে, তখন সে রুমে ছিল না। এই বাড়িতে বসার ঘরে সাদা কালো টিভি আছে। সন্ধ্যার পর প্রায় সব মেয়েরাই সেই ঘরে থাকে। শবনম ভাবি তাকেও নিয়ে গিয়েছে। খাবারের আগ পর্যন্ত সে সেই ঘরেই ছিল।
এখন আন্তারা কি করবে বুঝতে পারল না। সে সেভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, দরজাটা চাপানো। সে কিছুক্ষণ দাঁড়িয়ে আস্তে করে দরজায় হাত রাখলো, রাখতেই দরজা খুলল। আজাদ চেয়ারে বসা, টেবিলের দিকে ঝুঁকে কিছু একটা হিসেব করছে। আর এই হিসেবের জন্যই চেয়ার টেবিলের সব কাপড়ের স্তূপ এখন খাটের কোনায়। সে জড়সড় ভাবেই ভেতরে পা রাখলো, রাখতেই আজাদ স্বাভাবিকভাবে বলল, জ্বর এসছে? আন্তারা বোকার মতো দুপাশে মাথা নাড়ালো। আজাদ তার দিকে ফেরেনি। তার মাথা নাড়ানো কিভাবে দেখবে তার মাথায়ও আসেনি। খাটের ওখানে ওষুধ আছে, তোমারগুলোর সাথে এগুলো খাও, আশা করি আর আসবে না। আন্তারা বোকার মতো এবারও মাথা কাত করলো। আজাদ আর কিছু বলল না। আন্তারা কি করবে বুঝতে পারল না। সে যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে আজাদ ঘুরে তাকালো। আন্তারার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। বিয়ের দিন রাতে মারুফা চাচি মাথায় হাত বুলিয়ে বলেছে, শ্বশুরবাড়িতে মেয়েরা চারা গাছের মতো, সেখানে শাশুড়ি ননদ যা সবাই বাতাস বৃষ্টি রোদের মতো, কখনো খারাপ কখনো ভালো, কিন্তু স্বামী সে হলো শক্ত খুঁটি, সেই খুঁটিকে আঁকড়ে ধরতে হয়। তাকে যদি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো তখন যতই বাতাস বৃষ্টি রোদের তাপ হোক সব অনায়াসে উতরে যায়। তাই স্বামী যেভাবে বলে সেইভাবেই চইল। আর শাশুড়ি তার সাথে কখনো বেয়াদবি করো না। স্বামী স্ত্রীর জন্য শক্ত খুঁটি হলেও মা তার জমিন, তাই খুঁটি যত শক্তই হোক চারা গাছই। মনে কইরো না তোমার কেউ নেই বলে এ কথা বলতাছি। আসলে প্রত্যেক মেয়েদেরই জীবন এমন, তাদের নিজের বলে কিছুই নেই। সারা জীবন অন্যের খাঁচায় পোষ মানাতেই জীবন শেষ হইয়া যায়। আজাদ কিছুক্ষণ সেই দম বন্ধ করে দাঁড়িয়ে থাকা আন্তারার মুখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে আগের মতোই বলল, তোমার আর কোনো কাজ আছে? আন্তারা আবার আস্তে করে দুপাশে মাথা নাড়ালো। তাহলে দাঁড়িয়ে আছে কেন? শুয়ে পড়ো। নাকি আশা করছো তোমার নানা ভাইয়ের মতো তোতা ময়না করে মাথায় হাত বুলিয়ে তারপর ঘুম পাড়াবো? আন্তারা চোখ তুলে তাকালো। আজাদ মুখ বাঁকিয়ে হাসলো। আন্তারা সেই বাঁকা হাসিও দেখলো, কিছু বলল না। সে খুবই শান্ত মিষ্টি মেয়ে, রাগ জেদও কম। তবে এই লোকের কথা সাথে বাঁকা হাসি তার পছন্দ হলো না। সে এসবে অভ্যস্ত না। তবে সে এইটুকু বুঝলো এই লোক তাকে খুব তাড়াতাড়ি অভ্যস্ত করে ফেলবে। সে চোখ ফিরে নিঃশব্দে খাটের দিকে এগিয়ে গেল। কাপড়ের স্তূপ গুছিয়ে আলনায় রাখলো, খাট হালকা ঝাড়লো, মশারি টাঙালো। নিঃশব্দ এই রুমে তার চুরির টুংটাং শব্দ গানের মতো বাজতে লাগলো। আন্তারা আর তাকায়নি, তাই সে জানে না আজাদ আগের মতোই বসে আছে, আর দৃষ্টি তার দিকেই। সে মশারির ভেতরে যাবে তখনই আজাদ বলল, মানছি হঠাৎ বিয়ে, চেনা নেই জানা নেই, তো স্বামী তো স্বামী। সেই হিসেবে বলতে গেলে আজ আমাদের প্রথম রাতে স্বামীকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, জানো না? আন্তারা ফিরে তাকালো। এখনো আজাদের ঠোঁটের কোনায় আগের মতোই হাসি। সে সেই হাসির দিকে তাকিয়েই মশারির ভেতর ঢুকে নিজের মতো হাত থেকে এক এক করে কাচের চুড়িগুলো খুলল। অভ্যেস নেই, তাই এগুলো পরে ঘুম আসবে না। সে খুলেই ওপাশ ফিরে শুয়ে পড়ল। আর আজাদের ঠোঁটের কোণের হাসি এখন ঠোঁট ছাড়িয়ে গেছে। সে সেই হাসি নিয়েই উঠল, বাতি নেভালো, নিভিয়ে মশারির ভেতর গিয়ে খাটের আর এক পাশে নড়ে চড়ে প্রায় ভূমিকম্প তুলে শুতে শুতে বলল, যাক, নিশ্চিত হলাম আজাদের পাঁচরের হাড় থেকে আপনি তৈরি। আজাদি বাঁকা, তার হাড় আবার সোজা হবে কি করে? আন্তারা শুনল, তবে টু শব্দও করলো না। একই রুম, একই খাটে অচেনা একটা মানুষের সাথে থাকা অন্তত তার জন্য চারটিখানি কথা না। তার গলা শুকিয়ে আসতে লাগলো। কারেন্ট কখন গিয়েছে আন্তারা জানে না। একটু চোখ লাগতেই গরমে নেয়ে ঘেমে ঘুম ছুটে গেল। চোখ খুলতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুমের এক কোণে টিম টিম করে হারিকেন জ্বলছে। যাক, তবুও ভালো। একে তো গরম, তার মধ্যে অন্ধকার হলে তার দম বন্ধ হয়ে আসতো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলেই একটু নড়ে চড়ে শুলো। আঁচল দিয়ে কপাল গলার ঘাম মুছল। বলতে গেলে সে সারা রাতি জেগে। অস্বস্তিতে তার চোখে ঘুম আসেইনি। অবশ্য অস্বস্তির মতো এই লোক কিছুই করেনি, চুপচাপ শুয়েছে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেছে, তবুও তার ঘুম আসেনি। জেগে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছে সে বুঝতে পারেনি। তখনই আজানের শব্দ ভেসে এলো। আন্তারা আর ঘুমানোর চেষ্টা করলো না। সে ঠিক করেছে আজ থেকে নামাজ পড়বে, তার বাবা মায়ের জন্য দোয়া চাইবে। সে ধীরে ধীরে উঠে বসলো। সে ঘুমিয়েছে ভেতরের দিকে। খাটটা বলতে গেলে বেশ বড়, 3 সাইডে কাঠের কারুকাজ করা। নামার রাস্তা এক সাইড দিয়েই, আর সেই সাইডে আজাদ শুয়ে আছে শটান লম্বা হয়ে। এমন গরমে এত নিশ্চিন্তে কিভাবে ঘুমোচ্ছে তার বুঝে এলো না। সে সেভাবেই কিছুক্ষণ বসে রইল। কি করবে বসে বসে কিছুক্ষণ ভাবলো। এখনো আলো ফোটেনি। বাথরুমে একা একা যেতে পারবে কিনা সন্দেহ। তবে সে এই লোককে ভুলেও ডাকবে না। লোকটার সবকিছুতে হেয়ালির একটা ভাব আছে, যেটা আন্তারার ভালো লাগছে না।
সে আস্তে করে কুজো হয়ে উঠে দাঁড়ালো। কাপড় হালকা একটু উঁচু করে আজাদকে ডেঙিয়ে নামতে চাইল, কিন্তু কাত হয়ে মশারি তুলতে গিয়ে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। মশারি টশারি নিয়ে উপুর হয়ে পড়ে যেতে নিল। তখনই আজাদ ফট করে উঠে আন্তারার হাত ধরে টেনে বসালো। এই মেয়ে নির্ঘাত মাথা মোটা, তা না হলে অন্তত এইটুকু ভাবতো হারিকেনটা কে ধরালো। আন্তারা ভয়ে শেষ। সে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। সে ভয়ে খেয়ালই করলো না সে আজাদের কোলে বসে আছে। আজাদ তো আজাদই, আন্তারা খেয়াল না করুক, আজাদ আছে না মনে করিয়ে দেওয়ার জন্য। সে হাই তুলে বলল, এই নিয়ে 3 বার ফ্রিতে ফ্রিতে আজাদ কখনো কিছু করে বলে মনে পড়ছে না। তবে থাক, বোবা রোগা বউ, কি আর করার। আন্তারা আজাদের দিকে তাকালো। সে কি বলছে আন্তারা বুঝতে পারলো না। পারলে একটু দয়া করে নড়েচড়ে বসেন। হঠাৎ বসেছেন তো একটু বেকায়দে পড়েছেন। তাছাড়া দেখতে তো হাওয়া হাওয়াই লাগে, ওজন তো কম না। আন্তারা এই গরমে বরফের মতো জমে গেল। এখন বুঝছে যে আজাদ কিসের কথা বলছে। আর বোবাকে সে আর একটু ভাবলো না। তড়িঘড়ি করে মশারি তুলে খাট থেকে নামলো। ডানে বামে দেখলো না। হারিকেন হাতে নিয়ে এক প্রকার ছুটে রুম থেকে বেরোলো। বের তো হলো, তবে বাথরুমের সামনে আসতেই তাকে আবার ভয় জেগে ধরলো। সে ফিরে যাবে তখনই দেখলো কালকের মতো দরজার সামনে আজাদ এসে দাঁড়িয়েছে। দৃষ্টি অবশ্য অন্যদিকে। আন্তারা ভালো লাগলো, সাথে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। দুপুরের পরে জাহিদের নামে দোয়া পড়ানো হবে। বেশি না, ছোট্ট আয়োজন। মসজিদের ইমাম সাহেব, সাথে আশেপাশের কিছু মানুষ। আন্তারা সকলের খাবারের পর আর বের হয়নি, রুমেই ছিল। এখন হাঁটুতে মাথা রেখে জানলার পাশে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগে শবনম ভাবি এসেছিল। বেচারি দিনভর থাকে দৌড়ের উপর, তবুও কি লাগবে না লাগবে খোঁজ নিয়ে গেছে। এই বাড়ির এক এক মানুষ এক এক রকম। আন্তারা কাউকেই ঠিক বুঝতে পারছে না। অবশ্য সবকিছুই সে একটু কম বোঝে। বাবা এ নিয়ে কত হায় উতাস করতো, মাঝে মাঝে বলতো, আমার কিছু হলে তোর কি হবে রে তারা, এত বোকা কেন তুই? বাবার এই বোকামে সম্পূর্ণ অচেনা জায়গায় অচেনা পরিবেশে কি সুন্দর মানিয়ে নিচ্ছে। আন্তারা চোখের কোণ ভিজে এলো। টুপ করে পড়বে তার আগেই সে কেঁপে উঠল। এতটাই যে সাথে ভীষণভাবে চমকে উঠল। চমকে মাথা তুলতেই দেখলো আজাদ খাটের আরেক কোণে 2 হাত ছড়িয়ে শুয়ে আছে। সে বড় বড় চোখে তাকিয়ে রইল। এত আজব মানুষ সে তার জীবনে দেখেনি। আন্তারা বড় বড় চোখ করে তাকিয়ে থাকলেও আজাদ ফিরেও তাকালো না। সে আন্তারাকে পুরো অদৃশ্য করে নিজের মতো কিছুক্ষণ ফ্যানের নিচে নিজেকে ঠান্ডা করলো। তারপর ঝট করে উঠে আলমারিতে কোন গুপ্তধন খুঁজলো কে জানে। তবে পুরো আলমারির কাপড় একবার বাইরে স্তূপ আর একবার চালের বস্তার মতো একেবারে উঠিয়ে আলমারিতে ছুঁড়ে মারলো। মেরে ধরাম করে লাগিয়ে দিয়ে সাদা কুচানো পাঞ্জাবি আর গামছা হাতে বেরিয়ে গেল। আর আন্তারা হাঁ করে যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। তার বসে থাকতে থাকতেই আবার আজাদ এলো। তার গায়ে এখন সেই পাঞ্জাবি, নিচে লুঙ্গি, মাথা ভেজা, ঘাড় বেয়ে পানি চুইয়ে পড়ছে। সেই পানিতে পিঠের পাঞ্জাবি অর্ধেক ভিজে গেছে। এর মধ্যে গোসলও শেষ। গোসলটা যেমন তেমন। আলমারিতে আবার সেই বিখ্যাত তল্লাশি শুরু করেছে। আন্তারা ঢোক গিল। সে এই রুমে থাকলেও কোনো কিছুতেই সে হাতটাত দেয়নি। দিলে আবার কি মনে করে কে জানে। তার নিজের জিনিসপত্র এখনো ব্যাগে। এসেছে পর থেকে সেগুলোর কিছু তেমন প্রয়োজন পড়েনি, তাই বের করাও হয়নি। টুকটাক যা আছে তা আলনায় রেখেছে। তখনই শাবনাম এলো। তার হাতে শাড়ি, তার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে। সে এসেই চোখ তুলে বলল, আল্লাহ, হচ্ছে কি এখানে? আজাদের হাত থামলো না। দাদা ভাই আজকে সবাইকে দুপুরের আগে বাসায় থাকতে বলেছে। আজাদ বেরিয়েছিল সকালে, ফিরলো এখন, দেরি হয়ে গেছে। শবনম এগিয়ে ধাক্কা দিয়ে আজাদকে সরালো। এই গরুর রুম ঘুচিয়ে কুল পাওয়া যায় না। গুছিয়ে যাবে 2-3 মিনিট পরে এসে দেখবে যা ছিল তাই। মা তো হাল ছেড়েই দিয়েছে। বিয়ের পরে নতুন নতুন সে এসে টুকটাক গোছগাছ করতো, পরে সেও হাল ছেড়েছে। আসাদ আবার এমন না, এক ভাই তাল গাছ আর এক ভাই কচু গাছ। সে চোখ পাকিয়ে বলল, কি হয়েছে? শবনমের চোখ পাখানি দেখে আজাদ হেসে ফেললো। হেসে তার মতোই বলল, এই পাঞ্জাবির পায়জামা পাচ্ছি না ভাবি। এক পায়জামার জন্য ওই রুমে এমন ঝড় তুলতে হবে? জি ভাবি সাহেবা, আমি গরিব মানুষ, আমার সব ঝড় তুফান সামান্য একের জন্যই হবে। যদি একটু খুঁজে দিতেন বড় উপকার হতো। শবনম হেসে ফেললো। হেসে আশেপাশে তাকালো। আন্তারার দিকে চোখ পড়তেই আন্তারার সাথে সাথেই হাত উঁচু করলো। আলনার দিকে আঙুল তাক করে দেখালো। শবনমের হাসি দেখে কে? আলনার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা। এই গরুর মনে হয় এদিক ফিরেও তাকায়নি। সে এগিয়ে পাজামা হাতে নিয়ে আজাদের দিকে ছুঁড়ে মারলো। মেরে বলল, না দেখে বউ না কোনো জিনিস, কানা। আজাদ পাজামা হাতে নিয়ে বিশ্বজয়ের হাসি হাসলো। হেসে বলল, কানা বোবার সংসার, খারাপ না। শবনম অবাক হয়ে বলল, বোবাকে? আন্তারা কিছু বলল না, তবে ঠোঁট টিপে হালকা হাসলো। হেসে সে নিজেও অবাক হলো। কতদিন পর সে হাসছে।
আমেনার শরীর আজকে মোটামুটি ভালো, তাই কিছুক্ষণ পাকের ঘরে সবার সাথে বসেছিল। এইমাত্রই এলো। সোহাগী গিয়ে বলল, ছোট চাচা আইসে, আপনারে ডাকে। আমেনা রুমে এলো। আমজাদ নামাজের জন্য তৈরি হচ্ছে, গায়ে সাদা পাঞ্জাবি। তাকে দেখে কেউ বলবে না এক নাতির নান আসে, বরং তার মনে হলো আমজাদের বয়স দিন দিন কমছে। সে তাকিয়ে রইল। আগে মাঝে মাঝে রাতে বাইরে থাকতো, আর এখন মাঝে মাঝে বাড়িতে থাকে। কত কিছু তার এই অসুস্থ মনে উকি দেয়, সাথে সাথেই নিজেকে সে দমায়। তার শ্বশুরের মতো মানুষের ছেলের প্রতি এমন চিন্তা আসায় তার নিজের প্রতি নিজেরই তিরস্কার আসে। আমজাদ গায়ে আতর মাখতে মাখতে আমেনার দিকে একবার তাকালো, চোখ ফিরিয়ে আবার আয়নার মধ্যে নিয়ে বলল, আজকে শরীর কেমন? আমেনা এগিয়ে খাটে বসলো, বসে বলল, ভালো। যেই তেল আনতে বলেছিলে এনেছি, ওইখানে আছে, দেখো। আমেনা টেবিলের দিকে তাকালো। তাকিয়ে তার মন ভালো হয়ে গেল। ডাক্তার তো কম দেখালো না। 2 দিন ভালো থাকে, 3 দিনের দিন যা তাই। নাহার এক কবিরাজের কথা বলল, তার তেলে এমন নাকি রোগ নেই, ভালো হয়নি। তার তো আর যাওয়া সম্ভব না, তাই আমজাদকে বলেছিল। সে মনে করে আনতেই তার সব অভিমান গলে পানি হয়ে গেল। তখনই মিথি এলো রুমে। সে চঞ্চল প্রকৃতির মেয়ে, ভালো করে হাঁটলেও মনে হয় নেচে উড়ে হাঁটছে। তার বাবা বাসায় থাকে না বললেই চলে, তাই মায়ের রুমে সে যখন তখন আসে। এখন তার বাবা যে এসেছে সে জানে না, তাই তাকে দেখে মিথি হকচকিয়ে গেল। আমজাদের সারা মুখে বিরক্তি ছেয়ে গেল। সেই বিরক্তি নিয়েই প্রায় ধমকে বলল, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? মিথি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাবাকে সে জমের মতো ভয় পায়। তার শক্ত চেহারা দেখে আমেনা বলল, পোলাপান মানুষ। কিসের পোলাপান? মুনিয়া বড় হয়নি? এ বয়সে তার বিয়ে হয়েছে। সবাই তো আর এক না। লাই দেবে না আমেনা, লাই দিলে পরে বসতাবে। এই বিয়াদব বড় ভাই বানিয়ে রেখেছে। দ্বিতীয় বিয়াদব যেন এই বাড়িতে আমি আর না দেখি। মিথির চোখে পানি চলে এলো। আমেনা দেখলো, দেখেই তার ভালো মনে নিমেষেই বিষাদ নেমে এলো। মুনিয়া একটু একটু আদর পেলেও মিথি তার বাবাকে পায়নি বললেই চলে। ছেলের আশা করেছিল, হয়েছে মেয়ে। শুনে মুখটাও দেখেনি। আমেনা বিষাদ মাখা কণ্ঠেই বলল, যা তো মা, দেখতো নাহার কি করে। আমার গোসলের পানি ঠিক মতো করতে বল। শরীরটা যখন ভালো, নামাজটা পড়েই ফেলি। মিথি আর দাঁড়ালো না। তার ইচ্ছে করলো দৌড়ে পালিয়ে যেতে, তবে তার বাবার সামনে সেটা সম্ভব না। সেটাও তিনি বেয়াদবি ধরবেন। তাই মাথা নিচু করে আস্তে আস্তে বেরোলো। মিথি যেতেই আমজাদও বেরোলো। নামাজে যাবে সে। বসে রইল শুধু আমেনা, তার শূন্য দৃষ্টি বাইরে, দূর অজানায়। সেখান থেকে চাইলেই ফিরে আসা যায় না। মিথি ঘর থেকে বেরিয়ে তাদের বাইর বাড়িতে এলো। এখানে দুনিয়ার গাছগাছালি। সেই গাছগাছালির মধ্যে বিশাল বড় করই গাছের শেকড়ের ভেতর তার আর বিথির বসার জায়গা আছে। সে সেখানেই চুপচাপ বসে রইল। তখনই জহির উকি দিল। সে এই বাড়ির আশেপাশেই থাকে, সময় অসময় হাঁটাহাঁটি করে। আজ অবশ্য এই বাড়িতে দাওয়াতি আছে। তার বাবা চেয়ারম্যান, দ্বিতীয় প্রতিবেশী, আর সবচেয়ে বড় কথা তার চাচার সাথে বিথির দাদার সম্পর্ক। তাই ছোট হোক বড়, 2 বাড়ির সব অনুষ্ঠানেই 2 বাড়ির মানুষকে বলাই হয়। সে উকি দিয়েই বলল, মিথি নাকি? মিথি বিরক্ত নিয়ে তাকালো। ঝাঁদের সাথে বলল, চোখের গুটি বাসায় রেখাইছেন? না, তা রাখবো কেন? তাহলে জিগাইতেছেন কে? আচ্ছা, ভুল হয়েছে। এখন বলো, মানিক জোড়ার আরেক মানিক কই? মিথি বড় একটা শ্বাস ফেলে বলল, আপনার মানিক বাড়ির ভেতরে আছে, আপনি দয়া করে সেখানে যান। যাব, নামাজটা শেষ হোক। নামাজটা শেষ হোক মানে কি? আপনি নামাজে যাবেন না? জহির মাথা চুলকে হাসলো। মিথি তাকিয়ে রইল, শয়তানের চেলাপেলা। তারপর আগের মতোই বিরক্তি মুখে বলল, যা খুশি করেন, তবে আমার সামনে থেকে যান। জহির চলে যেতে নিল, আবার ফিরে এসে বলল, তোর কি হয়েছে? আর যাই হোক, ছেলে হয় নাই, এখন যাইবেন না কি ইটটা মেরে আপনার চান্দি ফাটাই না? জহির তড়িঘড়ি করে চলে এলো। এদের ভরসা নেই, দেখা গেল সত্যি সত্যি মেরে দিয়েছে। আন্তারার গায়ে আজ জলপাই রঙের শাড়ি। এই শাড়িটাই তখন তার শাশুড়ি পাঠিয়েছে। কিছুক্ষণ আগে একেবারে গোসল করে সে পরেছে। অবশ্য সে পরেনি, শবনম ভাবি পরিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে সে বড় হয়েছে একা একা, বলতে গেলে একেবারেই একা। স্কুল ছাড়া ঘর থেকে তেমন বেরো হতো না। বাসায় শুধু মাঝে মাঝে মারুফা চাচি আর ইমরুল চাচা আসতেন, তাই তার পরিচিত মানুষের গণ্ডি নেই বললেই চলে। সেখানে শবনম ভাবির মতো মানুষের যত্ন তার কাছে অকল্পনীয়। এখানে এসেছে পর থেকে এই মানুষটা তার জন্য বিনা স্বার্থে করে যাচ্ছে, তাই শবনম ভাবি তার কাছে আসলেই এত ভালো লাগে। মনের যত মেঘ কুয়াশা সব কেমন নিমেষেই কেটে যায়। যাই বলেই আন্তারার ইচ্ছে করে এই মানুষটার সাথে সাথে থাকতে। তবে ভাবি এত ব্যস্ত, তার ভাসুর মানে আসাদ ভাই মানুষটা কেমন আন্তারা জানে না। সকালে খাবারের পর দেখা হলো।
তার একটু ভয় ভয়ই করলো, তবে তাকে অবাক করে হালকা হেসে বলেছে, জ্বর কমেছে আন্তারা? আন্তারাও তখন হালকা হেসে মাথা নাড়িয়েছে। তবে সম্রাম ভাবির দিকে চোখ পড়তেই দেখলো সে পেছন থেকে নিজে নিজেই আস্তে আস্তে মুখ ভেঙিয়ে অভিনয় করে বলছে। আন্তারার তখন এত হাসি পেল, তবে আসাদ ভাই সামনে থাকায় সে চুপচাপ রইল। তখন চুপচাপ থাকলেও এখন মনে পড়ে আবার হাসি পেয়ে গেল।